শিক্ষার্থীরা এখানে আমাদের 47 নাম্বার কোশ্চেনের দিকে খেয়াল করো। কোনো বিন্যাসে 5-এর সাপেক্ষে প্রথম এবং দ্বিতীয় পরীক্ষা যথাক্রমে -1 ও 5 বিন্যাসের গড় কত? এটা তোমাদের পারার কথা, কারণ আমি এর আগে দেখিয়েছি। আমাদের এখানে 5-এর সাপেক্ষে, তার মানে এর মান হচ্ছে 5, প্রথম এবং দ্বিতীয় পরীক্ষা, তার মানে হচ্ছে অশোধিত পরীক্ষা μ1 প্রাইম এর মান -1, μ2 প্রাইমের মান হচ্ছে এখানে 5। তোমাকে গড়ের মান বের করতে বলেছে। আমরা জানি μ1 প্রাইম সমান x⁻−a। এখান থেকে আমরা এখন x⁻এর মানটা বের করে নিয়ে আসবো। এর মান হচ্ছে তোমার 5, তাহলে x⁻ ইকুয়ালটা আমরা কি পাচ্ছি? 5 - 1 = 4। তোমার 47 নম্বরের উত্তর হচ্ছে গ 4। এবার আসো 48-এ বিন্যাসের ভেদাঙ্ক কত? বিন্যাসের ভেদাঙ্ক আমরা যেহেতু জানি যে দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষার ভেদাঙ্কের সমান, কাজেই আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা বের করতে হবে। আমাদের 2 পরীক্ষাতের মান দেওয়া আছে, প্রথম অশোধিত পরীক্ষা, দ্বিতীয় অশোধিত পরীক্ষা। সেখান থেকে আমরা দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষাতের মান বের করে নিয়ে আসবো। μ2 = হচ্ছে μ2 প্রাইম -μ1 প্রাইম হোল স্কোয়ার। এখানে μ2 প্রাইমের মান হচ্ছে 5 আর μ1 প্রাইমের মান হচ্ছে -1 হোল স্কোয়ার। সেখান থেকে আমরা পাই 5 - 1 = 4। তার মানে হচ্ছে তোমার 48 নাম্বারের বিন্যাসের ভেদাঙ্ক কত? ভেদাঙ্ক আমরা জানি দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষাতে সমান, ভেদাঙ্কের মান হচ্ছে 4। উত্তর হচ্ছে এটাও গ। এরপর আমাদের 39 নাম্বার একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 3 জন শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর এখানে দেয়া আছে 1, 3, 4। 49 নাম্বার প্রশ্ন, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের 50তম দশমক কত? দেখো দশমক, শতমক, এখানে 50তম শতমক কত? আমরা মধ্যমার সূত্রটা যদি পারি তাহলে আমাদের কিন্তু চতুর্থ দশমক শতমক নির্ণয় করা কোনো বিষয়ই না। শুধু আমাদের নিচের অংশটা একটু পরিবর্তন হয়। এখানে 50তম দশমক 39 নম্বর প্রশ্নের উত্তর 50তম শতমক। 50তম শতমক। এখানে আমাকে খেয়াল করতে হবে যে আমার তথ্য সংখ্যা কতগুলো। আমরা প্রশ্নের দিকে তাকিয়ে দেখি যে আমার তথ্য সংখ্যা হচ্ছে 3টি, তার মানে বিজোড়, এবং মানগুলো ছোট থেকে বড়তে সাজানোই আছে, তাই আমার সাজানোর কোনো প্রয়োজন নাই। মান যেহেতু বিজোড়ের জন্য আমরা কি জানি যে সব সময় আমরা যদি মধ্যমার ক্ষেত্রেও বিজোড়ের সময় দেখেছি যে n+1 / 2তম পদ হয়। তো এখানে যেহেতু আমার শতমক, তাই এখানে কিন্তু n+1 ভাগ 100 হবে, 2 হবে না। আর এই যে 50তম শতমক যেহেতু, তাই এখানে আমার কি করতে হবে? 50 গুণ করে দিতে হবে। তাহলে 50তম শতমক, এটাকে আমরা
প্রকাশ করে থাকি এই যে ডি দিয়ে, ডেসিমেল, পার্সেন্টাইল, শতমক তো পার্সেন্টাইল, পি এখানে 50, 50 যেহেতু 50, তাহলে এটার মানটা হচ্ছে 50 ইন্টু n+1 ডিভাইডেড বাই 100 তম পদ। এখন আমার খেয়াল করো, আমার অঙ্কে 49 নাম্বার অঙ্কে n এর মান হচ্ছে 3, তাই 50 ইন্টু 3+1 ডিভাইডেড বাই 100 তম পদ। আমার মানটা যেটা আসে দেখবো আমরা এখন। এখানে উপরে আমি পাচ্ছি কত, এটা যদি আমি কাটাকাটি করি তাহলে আমি এখানে পাচ্ছি হচ্ছে 2, আর উপরে আমার 4, নিচে 2 তম পদ, কাটাকাটি করলে এখানে পাচ্ছি 2, তার মানে 2 তম পদ, 2 তম পদ। এখানে 2 তম পদের মান আমার তথ্য সারিতে মান ছিল। তথ্য সারিটা কীরকম ছিল? তথ্য সারিতে মানগুলো কীরকম ছিল? 1, 3, 4। আর তথ্য সারির মানগুলো 1, 3, 4। তাহলে 2 তম পদ হচ্ছে তোমার 50তম দশমক। তাহলে এখানে 2 তম পদ হচ্ছে 3, তোমার উত্তর হচ্ছে 3। আমি আবারও বলছি, যেহেতু আমার তথ্য সংখ্যা n এর মান বিজোড়, তাই আমাকে n+1 ডিভাইডেড বাই 100 শতমকের জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে। এখানে 50তম যেহেতু, তাই 50 গুণ করা হয়েছে। সেখান থেকে আমি পেলাম হচ্ছে 2 তম পদ। 2 তম পদের মান হচ্ছে 3। এখানে 3 তোমার উত্তর। তাহলে 49 নাম্বার প্রশ্নের উত্তর হচ্ছে খ। এবার আসো শিক্ষার্থীদের 50 নাম্বার, শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বরের বঙ্কিমতার প্রকৃতি হবে কোন ধরনের? বঙ্কিমতার প্রকৃতি, এখানে বঙ্কিমতাটা কি ডান দিকে বিস্তৃত হবে নাকি বাম দিকে বিস্তৃত হবে? আর গড় মধ্যমা কি সমান না অসমান? আমরা এটা কয়েকভাবে বের করতে পারি। তার মধ্যে দেখো, আমার তথ্য সারির মানটা হচ্ছে 50 নাম্বারের অ্যান্সার। তথ্য সারির মানটা যেহেতু 1, 3, 4 তথ্য সারিটা, এখানে দেখো ঠিক মাঝের মানটা কিন্তু আমাদের মধ্যমা। মানগুলো যেহেতু ছোট থেকে বড়তে সাজানো, তাই মাঝের মানটা কিন্তু আমাদের মধ্যমা। এবার আমরা যদি প্রথম চতুর্থক বের করতে চাই, তাহলে এই যে এই দুইটা তথ্য সারির ঠিক মাঝখানের মানটা হবে প্রথম চতুর্থক। তাহলে আমার প্রথম চতুর্থকের মান আমি কিভাবে বের করব? আমাকে এই দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ দিতে হবে। 3 আর 1 যোগ করে আমি যদি আমি পেলাম 4, 4কে 2 দিয়ে ভাগ করলে ঠিক মাঝের মানটা পাবো। তার মানে এইখানের মানে যেটা হবে সেটা হচ্ছে তোমার প্রথম চতুর্থক। এদিকের মান হবে প্রথম চতুর্থকের মান আমরা পাবো এই দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে। Q1 এর মান বের হয়ে আসছে 2। ঠিক একইভাবে এই জায়গাটা যদি আমরা খেয়াল করি, এখানে যদি আমরা তৃতীয় চতুর্থক বের করতে চাই, তাহলে দেখো এই দুইটা মান যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা তৃতীয় চতুর্থক পাবো। 3 আর 4 যদি আমি যোগ করি তাহলে মান পাচ্ছি কত? 7কে 2 দিয়ে ভাগ করলে আমি মান পাচ্ছি তৃতীয় চতুর্থক হচ্ছে 3.5। ঠিক এই জায়গার মানটা আমরা এখন এটা বঙ্কিমতাটা নির্ণয় করব। বঙ্কিমতা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা দেখেছি যে যদি তৃতীয় চতুর্থক থেকে মধ্যমার ব্যবধান এটা কত আসে, এটা আমাকে বের করতে হবে। তাহলে দেখো, তোমার
তৃতীয় চতুর্থক হচ্ছে 3.5, এখান থেকে মধ্যমার মান হচ্ছে 3, বিয়োগ করলে আমরা পাচ্ছি 0.5। আর মধ্যমা থেকে প্রথম চতুর্থকের ডিফারেন্স যদি আমরা বের করি, মধ্যমা হচ্ছে 3, প্রথম চতুর্থক হচ্ছে 2, তাহলে আমি মান পাচ্ছি 1। তার মানে আমরা দেখতে পাচ্ছি এই পাশের ডিফারেন্সটা বড়, মধ্যমা থেকে প্রথম চতুর্থকের ব্যবধানটা বড়, মানে হাতের বাম পাশের ব্যবধানটা বড় আর ডান পাশের ব্যবধানটা ছোট। তাহলে এই ধরনের যদি হয় তাহলে আমরা সেটাকে বলা হয় ঋণাত্মক বঙ্কিম। বাম পাশের ব্যবধানটা বড় হলে, যেমন বাম পাশে আমাদের মনে রাখার জন্য বাম পাশ বেশি বিস্তৃত হলে যেমন আমরা বলি সেটাকে ঋণাত্মক বঙ্কিম, ঠিক বাম পাশের ব্যবধানটা যদি বড় হয় তাহলে সেটা ঋণাত্মক বঙ্কিম, আর ডান পাশের ব্যবধানটা বড় হলে সেটা ধনাত্মক বঙ্কিম। আমরা এই অঙ্কে বাম পাশের ব্যবধানটা মধ্যমা থেকে প্রথম চতুর্থকের ব্যবধান পাচ্ছি 1, তার মানে হচ্ছে এটা ঋণাত্মক বঙ্কিম। তাহলে বঙ্কিমতার ভিত্তিতে নিবেশনটি কোন দিকে বেশি বিস্তৃত? বাম দিকে বেশি বিস্তৃত। আর গড় আর মধ্যমা সমান না অসমান এটা আমরা কিভাবে পাবো? মধ্যমা তো আমরা পেলাম 3, এখন গড় তো বের করাই যায়। 1 + 3 + 4, যেহেতু তথ্য সারির তিনটা মানকে যোগ করে 3 দিয়ে ভাগ দেব। আমার মান হচ্ছে এখানে 8, নিচে 3, ভাগ করলে আমরা পাচ্ছি 8/3, এখানে মান আসতেছে 2.67। তার মানে আমি দেখতে পাচ্ছি যে গড়ের মানটা মধ্যমার সমান না, গড়ের মান মধ্যমার মান ভিন্ন। মধ্যমা হচ্ছে 3, গড় হচ্ছে 2.67, অসমান। তাহলে আমার 2 আর 3 গড় ও মধ্যমা অসমান। আমার উত্তর হচ্ছে গ। এই নিবেশনের 50 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গ।